এমন একটা নোটিফিকেশন করলোই কেন রাজ্য সরকার যেখানে সব পক্ষ এটা নিয়ে এটার ওপর ডিসস্যাটিসফাইড হয়ে গেল? এটার উত্তরটা কে দেবে? এটার উত্তরটা মুখ্যমন্ত্রী না দিয়ে যদি ওই কর্মচারীরা দেয় তাদের কথা মানা হবে? দেখুন, প্রথমেই বলছি, এই যে মামলা যেটা হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার বকলমে আমাদের দিয়ে করিয়েছে। আমি বারবারই বলছি এই বিজ্ঞপ্তিটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হয়েছে। যদি নতুনদের সুযোগ দিতে হতো তাহলে দুটো বিজ্ঞপ্তি করতে হতো। অযোগ্যদের চাকরি বাঁচাতে এই নতুন নোটিফিকেশন, যাতে কোনোভাবে অযোগ্যদের চাকরিরা না যায়। 2016 আলাদা বিজ্ঞপ্তি, এই 25 আলাদা বিজ্ঞপ্তি করলে কি অসুবিধা ছিল? 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এতগুলো সালে তো বিজ্ঞপ্তি হয়নি। এই বিজ্ঞপ্তিগুলো কোথায় গেল? এগুলো সালদার লাল ডায়েরি হয়ে গেল। টেন্টেড শব্দটার অর্থ কিন্তু অযোগ্য নয়। টেন্টেড শব্দটার অর্থ মানে চিহ্নিত বা দাগি। ওনারা দাগি আসামিদের পক্ষে থাকতে চাইছে। খুব উগড়ে দিচ্ছে, কিন্তু রাস্তাঘাটে দেখা যাচ্ছে যাদের চাকরি হারিয়েছে তারা বলছে যে তাদের চাকরি হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য, আর কারুর নাম তো বলছে না। যে এই নোটিফিকেশনটা এরকম ভাবে করলো কেন রাজ্য সরকার, যেখানে এই নোটিফিকেশনটা নিয়ে হাজারো লোক, আপনারাও প্রশ্ন করছেন, যারা পরীক্ষায় চাকরি পাননি তারাও প্রশ্ন করছে, যারা নতুন ক্যান্ডিডেট তারাও প্রশ্ন, এরকম তাহলে নোটিফিকেশনটা হলো কেন? এটার জন্য কারা দায়ী? এটার জন্য কোর্টকে জানালে তাইরা দায়ী হয়ে যাবে। দেখুন, রিভিউ পিটিশন উনি করেছেন 3রা মে, কিন্তু আজ অব্দি ডিফেক্টিভ করে ফেলে রেখে দিয়েছে। এটা একটা আইবাস আর কিচ্ছু না। এসএসসির যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং যে অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছে, সেখানে যতগুলো পক্ষ যারা পার্টিসিপেন্টদের মধ্যে আছে সব পক্ষই তারা ডিসস্যাটিসফাইড। যারা চাকরিহারা তারাও ডিসস্যাটিসফাইড, জেনুইনদের কথা বলছি। যারা এসএলএসটি 2016-তে পরীক্ষা দিয়েছেন অথচ এই দুর্নীতির কারণে চাকরি পাননি তারাও ডিসস্যাটিসফাইড। যারা নতুন পরীক্ষার্থী তারা ডিসস্যাটিসফাইড। যারা এসএলএসটিতে চাকরি পাননি, 2016 সালের বিজ্ঞপ্তিতে যারা অ্যাপ্লাই করে চাকরি পাননি, তারা অনেক অংশে ডিসস্যাটিসফাইড। তার কারণ হচ্ছে হলো, প্রথম বিষয়টা, এখানে নতুন এবং পুরনোদের একসাথে বসানো হয়েছে। গোলমাল করানোর জন্য টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দিয়ে দেওয়া হয়েছে। 2016 এসএলএসটিতে যারা যারা পরীক্ষায় বসছেন, যারা দুর্নীতির কারণে চাকরি পাননি, তারা তো ডিপ্রাইভ হতে পারেন না। আবার যাদেরকে বেনিফিট দিয়ে দিলেন, তারা যে বেনিফিট যদি নিয়ে নেন, এটা আজ না হোক কাল এই সিলেকশন প্রসেস চ্যালেঞ্জ হবে এবং হয়েছে, এবং ভবিষ্যতে আপনি প্রতিটা স্টেজে স্টেজে চ্যালেঞ্জ হবে। এই যে বিজ্ঞপ্তি হয়েছে, বিজ্ঞপ্তির শুরুতে যেমন মামলাটা চ্যালেঞ্জ হলো, এর পরবর্তীকালে আমি আপনাকে বলে রাখি, যখন দেখবেন কল ফর ভেরিফিকেশন হবে তখন এক রাউন্ড চ্যালেঞ্জ হবে, যখন দেখবেন ইন্টারভিউ হচ্ছে বা রিটিন এক্সামিনেশনের নম্বর বেরোচ্ছে তখন এক রাউন্ড চ্যালেঞ্জ হবে, কাউন্সিলিং হচ্ছে তখন, প্রতিটা স্টেজে স্টেজে এই মামলা এই যা বিজ্ঞপ্তি করেছে চ্যালেঞ্জ হবে। আমি বারবারই বলছি এই বিজ্ঞপ্তিটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হয়েছে। কারণ উনি নিজে যেহেতু প্রেস কনফারেন্স করেছেন, তাই প্রকাশ্যে আমি বলবোই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে, এবং এটাকে এমনভাবে করা হয়েছে যাতে করে কিনা দুর্নীতি আরো ছেয়ে যায়। প্রতিটা স্তরে স্তরে বেআইনি এবং দুর্নীতি আরো ছেয়ে যাবে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। দেখুন, আজকের দিনে সুপ্রিম কোর্টের যা রায়, সুপ্রিম কোর্ট যেটা বলেছে আমি তো তার বাইরে বলতে পারবো না। সুপ্রিম কোর্ট পরীক্ষা দিতে বলেছে এবং রাজ্য সরকারের তরফ থেকে এই মামলাতে তারা আন্ডারটেকিং নিয়েছে যে তারা পরীক্ষা নেবে। এবার পরীক্ষাটা নিতে গিয়ে তারা আরো অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে এবং রুলের মধ্যে বেআইনি কাজ করে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সুবিধে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের লড়াইটা এই জায়গা থেকে, এই টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা পরীক্ষায় বসতে দেবো না। দেখুন, পুরোপুরিভাবে অযোগ্যদের সুযোগ করে দেওয়ার জন্য এটা করা হয়েছে। বয়সের ছাড় এটা সবাই পাবে। 2016 এসএলএসটির যারা পরীক্ষার্থী, যদি নতুনদের সুযোগ দিতে হতো তাহলে দুটো বিজ্ঞপ্তি করতে হতো। একটা বিজ্ঞপ্তির মধ্যে আমি পুরনোদেরও বসিয়ে দিলাম, নতুনদেরও বসিয়ে দিলাম। এটার মানে রাজ্য সরকারের তরফ থেকে আবার দুর্নীতির দিকে চলে গেল, কেন? 2016 আলাদা বিজ্ঞপ্তি, এই 25 আলাদা বিজ্ঞপ্তি করলে কি অসুবিধা ছিল? 17, 18, 19, 20, 21, 22, 23, 24
এতগুলো সালে তো বিজ্ঞপ্তি হয়নি। এই বিজ্ঞপ্তিগুলো কোথায় গেল? এগুলো সারদার লাল ডায়েরি হয়ে গেল, সারদার লাল ডায়েরি বানিয়ে ফেললো, আমরা ছেড়ে দেবো? কোর্টে এমনভাবেই বিজ্ঞপ্তিটা করা হয়েছে যাতে করে মামলা হয়, এমনভাবেই বিজ্ঞপ্তিটাতে বেআইনি করা হয়েছে যাতে করে আরো দুর্নীতির জায়গা খুলে রেখে দিয়েছে। কি করে যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা এক্সট্রা নম্বর পাবে? এটা কি করে এই বিজ্ঞপ্তির মধ্যে থাকে? সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টতই বলেছে তাদের আলাদা কোনো সুবিধা দেওয়া যাবে না, যারা আগে চাকরি পেয়েছিলেন তারা। তার মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটদের, তাদের তো ছেড়েই দিন, টেন্টেড ক্যান্ডিডেটদের সুবিধা দিয়ে দেওয়া হয়। তো এটা চ্যালেঞ্জ হবে না? এটা হতে পারে কখনো? তাহলে আবারও বলছি, যেরকম আগে থেকেই বলছি, যেরকম দুর্নীতি এই নোটিফিকেশনের মাধ্যমে হয়েছে, আপনি আমার কথা মিলিয়ে নেবেন। আজকে 2 জুন 2025, আরো 6 মাস, 8 মাস, 1 বছর পর আপনারা আমার কথা মিলিয়ে নেবেন, বাংলার ভবিষ্যৎটাকে ধূলিসাৎ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটুকু বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে। এসএসসি যোগ্যদের পাশে থাকবো এ কথাটা বলা না বললেও চলে। বিষয়টা হচ্ছিল তিনি অযোগ্যদের পাশে থাকবেন। টেন্টেড শব্দটার অর্থ কিন্তু অযোগ্য নয়, টেন্টেড শব্দটার অর্থ মানে চিহ্নিত বা দাগি। ওনারা দাগি আসামিদের পক্ষে থাকতে চাইছেন। আমাদের এই জায়গা থেকে আপত্তি, এই জায়গাটার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং আমরা আগামী দিনে লড়বো। আমরা যে কটা কথা বলেছি, আমি যে কটা কথা বলেছি, ভবিষ্যতে আপনারা দেখেছেন সেটা ফলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা কথা বলেছেন উনি ফলাতে পারেননি। উনি বলেছিলেন যোগ্যদের বাঁচিয়ে দেবেন, এখনো অবধি সুপ্রিম কোর্টের আজকের দিনের রায় অনুযায়ী বাঁচেনি। এখন যেটা উনি করেছেন, আমি আপনাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে একদম প্রকাশ্যে বলে দিচ্ছি, উনি একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছেন এবং আগামী দিনে আরো বড় বিপদ বাংলার মানুষের জন্য উনি ডেকে আনছেন। এবং আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। তাহলে কিন্তু মামলাটা কিন্তু আপনি যদি বলেন আমরা করছি, এইটা কিন্তু ভুল। মামলাটা কিন্তু আমরা আইনজীবী হিসাবে করছি। যে যে ক্যান্ডিডেটরা আছে, হাজারো হাজারো ক্যান্ডিডেট এখানে মামলা করতে আসছে, কারণ প্রত্যেকে ডিপ্রাইভ, প্রত্যেকেরই চাকরিটার প্রয়োজন আছে, চাকরিটা প্রত্যেকেরই প্রয়োজন আছে। আপনি এমন নোটিফিকেশন করবেন কেন রাজ্য সরকারের তরফ থেকে, যে নোটিফিকেশনটা নিয়ে মানুষ প্রশ্ন তোলার জায়গা রাখতে পারে? আমার এটাই সব থেকে বড় প্রশ্ন। যারা চাকরিহারা তাদের কাছে আমি এই প্রশ্নটা করব যে এই নোটিফিকেশনটা এরকম ভাবে করলো কেন রাজ্য সরকার, যেখানে এই নোটিফিকেশনটা নিয়ে হাজারো লোক, আপনারাও প্রশ্ন করছেন, যারা পরীক্ষায় চাকরি পাননি তারাও প্রশ্ন করছে, যারা নতুন ক্যান্ডিডেট তারাও প্রশ্ন, এরকম তাহলে নোটিফিকেশনটা হলো কেন? এটার জন্য কারা দায়ী? এটার জন্য কোর্টকে জানালে তাইরা দায়ী হয়ে যাবে, কোর্টের দৃষ্টি আকর্ষণ করলে সেটা দায়ী হয়ে যাবে। মুখ্যমন্ত্রী কিন্তু কিছু জানেন না, তিনিই বলেছেন। না, মুখ্যমন্ত্রী তো নিজেই প্রেস কনফারেন্স করে বলেছেন। এই মুখ্যমন্ত্রীর কথার কোনো বিশ্বাসযোগ্যতা আছে? সারদার টাকা তোলা তৃণমূল দল, চাকরি বিক্রি করা তৃণমূল দল, গরু পাচার করা তৃণমূল দল, কয়লা পাচার করা তৃণমূল দল, এদের কথার কোনো একটা নোটিফিকেশন হলো? ছেড়ে দিন আইন আদালতের কথা, ছেড়ে দিন আমরা কি মামলা করছি তার কথা, একটা নোটিফিকেশন হলো, একটা পক্ষ দেখান যারা ক্যান্ডিডেটদের মধ্যে যারা এই নোটিফিকেশন নিয়ে প্রশ্ন তুলছেন। আদালত কি বলবে সেটা পরে আসবে, কি বলতে পারে সেই নিয়েও আমি বিতর্কে যেতে চাইছি না। এমন একটা নোটিফিকেশন করলোই কেন রাজ্য সরকার যেখানে সব পক্ষ এটা নিয়ে এটার উপর ডিসস্যাটিসফাইড হয়ে গেল? এটার উত্তরটা কে দেবে? এটার উত্তরটা মুখ্যমন্ত্রী না দিয়ে যদি ওই কর্মচারীরা দেয় তাদের কথা মানা হবে? দেখুন, আবারও বলছি, যারা ডিপ্রাইভ তারা মামলা করেছে, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে তারা বলবে না, এটা অন রেকর্ড। তারা যদি তাদের তথ্যটা না তুলে ধরে কোর্টের কাছে, তাহলে কোর্ট কি করবে? কোর্ট বলবে যারা টেন্টেড ক্যান্ডিডেট পয়সা দিয়ে চাকরি করছে তাদের চাকরি থেকে যাক। এটা ভারতবর্ষে কোনো কোর্টে আদালতে, যেখানে গণতান্ত্রিক কাঠামো একটা দেশের মধ্যে আছে, সেই দেশে এটা সম্ভব? আর আদালতে যাওয়ার অধিকার তো প্রত্যেকটা মানুষের আছে। আপনি বা কেন এমন ধরনের নোটিফিকেশন করবেন যেটা নিয়ে মামলা করার জন্য আইনজীবীরা সাজেশন দিতে পারবে? আপনি বা কেন? যদি আপনার যোগ্যতা না থাকে আপনি পদত্যাগ করুন। আপনি বাংলার ভবিষ্যৎটাকে তো শেষ করে দিতে পারেন না। আমার 10 বছর চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এই যে
ইয়ং ছেলে মেয়েগুলো, তাদের কারোর 25 থেকে 35 বা 35 থেকে 45 হয়ে গেলে তাদের জীবনটা তো শেষ হয়ে গেল। আজকে যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের দিনে দুপুরে চাকরি চলে যায়। গভর্নমেন্ট সেক্টরে মানুষ আসে কেন? যাতে তাদের মধ্যে একটা নিশ্চিন্ত থাকে, তাদের কেরিয়ারটা সিকিউরড হয়। আপনি তাদের জীবনটা নিয়েও পর্যন্ত ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছেন। এমনিতেও পশ্চিমবাংলায় কোনো কাজ নেই, কোনো বড় ইনভেস্টমেন্ট নেই, কোনো কর্মসংস্থান নেই, শুধু চপ মুড়ি শিল্প চলবে। এই জায়গায় পশ্চিমবাংলাটাকে তিনি নিয়ে চলে গেছেন। ওনার সবার আগে পদত্যাগ করা উচিত এবং মানুষের কাছে বলবো যত শীঘ্র সম্ভব এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে হবে। বিস্তারিত দেখুন, প্রথমে আমি বলছি, এই যে মামলা যেটা হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার বকলমে আমাদের দিয়ে করিয়েছে। এবার আপনি বলবেন কেন? তার কারণ হলো এই নোটিফিকেশনটা, এই বিজ্ঞপ্তিটা এমনভাবেই দেওয়া হয়েছে যাতে করে কোর্টে মামলা হয় এবং কোর্ট সেটার উপর হস্তক্ষেপ করে। কারণ আমি বিশ্বাস করি না যে রাজ্য সরকার এটা বুঝতে পারেনি যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়তে পরিষ্কার বলা আছে যে 2016-তে যারা পরীক্ষায় বসেছিল তারাই নতুন পরীক্ষায় বসবে, যারা অযোগ্য চিহ্নিত তারা বসতে পারবে না। এটা পরিষ্কার, এটা সবাই বুঝতে পারবে। কিন্তু তা সত্ত্বেও আপনারা দেখবেন রাজ্য সরকার এমনই একটা বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে সবাইকে ওনারা বসার সুযোগ দিয়ে দিয়েছে এবং নতুন নিয়ম বার করে। সেটা বেআইনি, সেটা কন্টেম্প, এবং এটা ইচ্ছাকৃত করানো হয়েছে যাতে করে বকলমে এটা করিয়েছে, যাতে করে একটা মামলা হয়ে সব কিছুটা আটকে যায়, আবার যাতে করে সব থেকে বেশি সুবিধা পায় অযোগ্য যারা তারা। এই শাক পাতার বিজ্ঞপ্তি দেওয়াই হয়েছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য। তারা জানতে এসএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে যেটা করা হয়েছে সেটা হলো, এবং শিক্ষা দপ্তরের অন্যান্য যারা লোকের বিরুদ্ধে, সেটা হলো কন্টেম্পটের মামলা। তারা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেট করেছে, তো সুপ্রিম কোর্টে কন্টেম্পট হবে এই মর্মে একটি নোটিশ দেওয়া হয়েছে। আর দেখুন, যেদিনই সুপ্রিম কোর্ট বললেন যে পুরোটা বাতিল, নতুন করে পরীক্ষা দিতে হবে, তাদের নতুন করে এবার চাকরি যাদের হারিয়েছে দুর্নীতির জন্য তাদের পরীক্ষা দিতেই হবে। আমি বলবো যাদের চাকরি হারিয়েছে সকলে মিলে রাজ্য সরকারের বিরুদ্ধে একভাবে রুখে দাঁড়িয়ে বলুক যে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নতুন পরীক্ষা নেওয়া হোক, যাতে করে যারা যোগ্য প্রকৃত তারা চাকরিতে আবার ফেরত পায়। তারা অযোগ্যদের চাকরি বাঁচাতে এই নতুন নোটিফিকেশন, যাতে কোনোভাবে অযোগ্যদের চাকরিরা না যায়। এবং খুব স্বাভাবিক ব্যাপার, দেখুন আপনাকে আমি একটা কথা বলছি, আপনাকে যদি আমি টাকা দিয়ে বলি আপনার থেকে আমি কিছুটা টাকা দিয়ে জিনিস নিলাম, এবার আপনি চেষ্টা কি করবেন? যদি ওই জিনিসটার কোনো গন্ডগোল হয়, ওই জিনিসটা আপনি ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন, না হয়তো আমি বলবো আপনি আমাকে টাকাটা ফেরত দিন। সেরকমই যারা অযোগ্য তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গ নেতা নেত্রীদের টাকা দিয়েছে। এবার যদি তারা ওই অযোগ্যদের পাশে না দাঁড়ায় তাহলে তাদের কলার ধরবে যে টাকাটা ফেরত দে। তার যাতে সেই টাকাটা ফেরত দিতে না হয় সেই জন্যই অযোগ্যদের পাশে উনি আছেন। সেই জন্যই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ঘুষ চালু করেছে প্রত্যেক মাসে। সেজন্যই অযোগ্যদের আবার নতুন করে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার চেষ্টা, সেজন্যই আবার অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা। এটা তো করতেই পারে না, কারণ 2016 সালে যে নিয়ম ছিল, যে রুল ছিল, সেই রুল অনুযায়ী পরীক্ষা নিতে হবে। নতুন নিয়ম সে করতেই পারে, নতুন পরীক্ষার জন্য সে নতুন নিয়ম করে করুক, কারোর কিছু বলার থাকবে না। কিন্তু এটা হচ্ছে ডিনোভো, শুধুমাত্র 2016 সালের ছেলে মেয়েদের নিয়েই পরীক্ষায় বসতে হবে ওই নিয়ম অনুযায়ী। তাই সেই নতুন নিয়মটাই করতে পারে না। তিনি সব জানেন, তিনি ওনার অঙ্গুলিহিলনেই সবকিছু হচ্ছে। যেরকম উনি একটা কমিটি গঠন করে দিয়েছিলেন এসএসসির ওপরে পার্থ চ্যাটার্জিকে রেখে, যেই কমিটির সমস্ত দুর্নীতি করেছে সেটা বাক কমিটিও বলল, সুপ্রিম কোর্টও বলেছে, সেরকমই সবটাই উনিই করছেন এক একটা বিভিন্ন লোকের নামে। ক্ষোভ উগড়ে দিচ্ছে, কিন্তু রাস্তাঘাটে দেখা যাচ্ছে যাদের চাকরি হারিয়েছে তারা বলছে যে তাদের চাকরি হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য, আর কারুর নাম তো বলছে না। তাই এটা পরিষ্কার, উনি যাই বলুক এটা প্রমাণিত, এটা পরিষ্কার, জলের মতন পরিষ্কার যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য, তার সরকারের দুর্নীতির জন্য এতগুলো লোকের চাকরি হারিয়েছে। তাদের যেটা ভালো মনে হচ্ছে তারা করছে, কিন্তু আমার মতে তাদের নতুন পরীক্ষায় বসা উচিত এবং যাতে সেই পরীক্ষাটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্বচ্ছতার সঙ্গে হয়,
তার জন্য লড়াই করা উচিত। মুখ্যমন্ত্রী কি এটা আদৌ করতে পারবেন? কারণ ইতিমধ্যে এখনো যোগ্য দেখুন, অযোগ্য উনি ওনার সঙ্গে সততা স্বচ্ছতা একসঙ্গে যায় না। তাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, যেখানে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কিছু কি রয়েছে? প্ল্যান ABCDর একটাই প্ল্যান হলো, সারমর্ম হলো অযোগ্যদের চাকরিটা বাঁচাতে হবে, যেটাতে উনি ফেল হচ্ছেন বারবার। আপনারা জানেন কিছুদিন আগে দুবার দুটো ডিফারেন্ট রিভিউ করে অযোগ্যরা সুপ্রিম কোর্টে গেছিল, স্টেট স্পন্সার্ড লিটিগেশন, হেরে গেছে। উনি এখন চিন্তা করছেন যেভাবেই হোক অযোগ্যদের চাকরি বাঁচাতে যায়, আর ওনার কোনো চিন্তা নেই, কিচ্ছু নেই।